বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আপনারা জানেন যে আন্দোলন চলছে, কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কারের আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন, নানা নামে এটি চলছে। এই আন্দোলন অব্যাহত আছে। আন্দোলনের মধ্যেই কারফিউ জারি করা হয়েছে এবং কারফিউর মধ্যেও সারা দেশে গতকাল সংঘর্ষ হয়েছে, হতাহতের ঘটনা ঘটেছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সরকার রোববার এবং সোমবার অর্থাৎ আজ এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছেন। সাধারণ ছুটির মধ্যেও সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে আদালত বসবে এবং অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে আজ সকাল 10টায় এই যে কোটা সংক্রান্ত যে মামলা, সেই মামলার বিষয়ে আদালতের কার্যক্রম চলবে এবং সেখান থেকে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কী ধরনের সিদ্ধান্ত সেটারও একটা ইঙ্গিত গত কয়েকদিন ধরেই সরকারের মন্ত্রীবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অ্যাটর্নি জেনারেলের ভাষ্য থেকে মোটামুটি ধারণা করা যাচ্ছিল। সন্ধ্যা পর্যন্ত কোথাও কোথাও সেনাবাহিনী নেমেছে, কোথাও কোথাও নামেনি। সব মিলিয়ে পরিস্থিতি আসলে কোথায় যাচ্ছে? ইতিমধ্যে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী তার স্পেন এবং ব্রাজিল সফর বাতিল করেছেন। আকাশে হেলিকপ্টার উঠতে দেখা গেছে এবং হেলিকপ্টার থেকে যথারীতি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে মব দেখা গেছে। ঢাকা শহরেও পরিস্থিতি একই রকম ছিল এবং এই পরিস্থিতির নিষ্পত্তি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই আন্দোলনের যারা সমন্বয়ক, বেশ কয়েকজন সমন্বয়ক রয়েছেন, সমন্বয়কদের মধ্য থেকে গভীর রাতে 3জন মন্ত্রীর সঙ্গে 3জন সমন্বয়ক গিয়ে দেখা করেছেন আন্দোলনের এবং তারা একটা বক্তব্য দিয়েছেন। তার আগেই একজনের বক্তব্য বা দুজনের বক্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত হচ্ছিল এবং এই 3 সমন্বয়ক বলেছেন যে তারা কোনো সংলাপে যাননি, তারা শুধু সরকারের কাছে তাদের দাবি জানাতে এসেছিলেন এবং 8 দফা দাবি তারা জানিয়েছেন। অন্যদিকে অন্য সমন্বয়করা তারা পত্রপত্রিকায় একটি 9 দফা দাবি পাঠিয়েছেন, সেগুলো দেশের শীর্ষস্থানীয় বেশ কিছু কাগজে ছাপা হয়েছে। সমন্বয়কারীদের মধ্যে একজনকে অন্তত এটা রটনা খুঁজে পাওয়া যাচ্ছে না, তার পরিবার বলছে যে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং বেশ কিছু রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে বিএনপির গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ এবং সার্বিক পরিস্থিতি এরকম এবং এই পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলা দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক এবং কলামিস্ট সোহরাব হোসেন এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং জানিবি অফ চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজবুল হাসান কলিমুল্লাহ। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমি একটু সার্বিক পরিস্থিতির সম্পর্কে সূচনা আপনাদের দুজনের কাছ থেকে 5 মিনিট করে বক্তব্য শুনতে চাই যে পুরো পরিস্থিতিটাকে আসলে আপনারা কিভাবে দেখেন, আপনাদের বিশ্লেষণ কি, এবং তারপরে আমি আমার দিক থেকে যেগুলো প্রশ্ন করবার বা দর্শকরা যেগুলো জানতে চান আপনাদের বিশ্লেষণ, সেগুলো আলোচনায় নিয়ে আসবার চেষ্টা করবো। মিস্টার সোহরাব হোসেন, ধন্যবাদ। আপনার সূচনা বক্তব্যে আমরা যেটাই উপলব্ধি করলাম সেটা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক নয়, উদ্বেগজনক, একদম অনিশ্চিত এবং সরকার কিভাবে চলছে বা দেশ কিভাবে চলছে এটি মানুষের মধ্যে হতাশা আছে, উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, অনিশ্চয়তা আছে এবং মানে এক ধরনের অস্থিরতাও আছে। আপনি দেখুন যে সরকার কারফিউ জারি করেছে, সেনা মোতায়েন করেছে, কিন্তু তারপরও পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে পারছে না বলেই বিভিন্ন জায়গা থেকে সংবাদ আসছে। এখন কিভাবে সমাধান হবে? আজকে আদালতের রায় হওয়ার কথা, এই রায় হওয়ার পরে পরিবেশ পরিস্থিতি শান্ত হবে না হবে কি হবে না এটা হয়তো কালকে জানা যাবে। তবে ইতিমধ্যে যেসব ঘটনা ঘটেছে, যেসব অঘটন ঘটেছে এবং শতাধিক মানুষের জীবন দিয়েছে, জীবন দিতে হয়েছে, বহু সরকারি বেসরকারি সাধারণ মানুষের, ব্যবসায়ীদের সম্পদ নষ্ট হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো 15 দিনেরও বেশি, 3 সপ্তাহ ধরে বন্ধ। মানে এক ধরনের কি বলে, আমরা কোথায় এক নিয়ন্ত্রণহীন অবস্থায় আছি। এখন এই নিয়ন্ত্রণটা কে রাখবে? নিয়ন্ত্রণ যে কোনো
ঘটনায় দুর্ঘটনায় নিয়ন্ত্রণ রাখার কথা সরকারের, কিন্তু বেসামরিক প্রশাসন পারেনি। বলেছে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সামরিক প্রশাসন। আমরা তো দেখলাম যে গত 2 দিনে সামরিক প্রশাসনও নিয়ন্ত্রণ করতে পারেনি। এটি হচ্ছে জি, আমি শুনবো আরও আপনার কাছ থেকে। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, ইতিমধ্যেই মিস্টার সোহরাব হোসেন উল্লেখ করেছেন যে শতাধিক মানুষের প্রাণহানি, এবং আমরা জানি, এবং এই ধরনের পরিস্থিতি যখন যোগাযোগের কোনো মাধ্যম থাকে না, ইন্টারনেট শাটডাউন 2 দিন ধরে, এবং আপনার স্বাভাবিক মোবাইলে যে যোগাযোগ সেটাও খুব সহজ নয়, এমন একটা পরিস্থিতি, এবং বাইরের দুনিয়ার থেকেও প্রায় বলা যেতে পারে বাংলাদেশে বিচ্ছিন্ন। সেই জায়গায় এটা সংখ্যা কী সেটা নিয়ে অনেক রকমের প্রশ্নও কিন্তু মানুষ তুলতে পারে। পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন গতকালকে যে বিদেশি মিডিয়া একটা ডিস্টর্টেড রিপোর্ট দিচ্ছে, রং ইনফরমেশন দিচ্ছে, সম্ভবত কোনো একটা বিশেষ মিডিয়াকে ইঙ্গিত করেছেন যারা হয়তো 105 মেনশন করেছে, কিন্তু বাংলাদেশের অনেক পত্রিকায় কিন্তু সংখ্যাটা একইভাবে উল্লেখ করেছে। এবং আজকে তিনি জানিয়েছেন যে ডিপ্লোম্যাটদেরকে ব্রিফ করবেন তারা, বিদেশি ডিপ্লোম্যাটদের। এবং তার আগের দিন আমরা শুনেছি যে পররাষ্ট্র দপ্তর থেকে বিদেশি দূতাবাসগুলোকে একটা বলা হয়েছে তারা যেন এই বিষয়ে কোটা সংস্কার মুভমেন্ট নিয়ে কোনো রকমের স্টেটমেন্ট তারা যেন না করে না। আমি সবই গণমাধ্যম সূত্রে পাওয়া খবর। সো আমি আপনার সূচনা বক্তব্য শুনতে চাই যে আপনার টেক কি পুরো পরিস্থিতি সম্পর্কে। ধন্যবাদ। আপনি জানেন যে আমি চতুর্থ উপাচার্য হিসেবে 4 বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছি, এবং শুরুটা কিন্তু সেখান থেকেই। আমার ছাত্র, যিনি আমার সময়ে ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে, 12তম ব্যাচের আবু সাইদ, তিনি আত্মহত্যা দিয়েছেন। এবং আমি খুবই মর্মাহত হয়েছি দেখে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো বিষয়টা এড়িয়ে যাবার চেষ্টা করেছে। প্রথম শেখ বার্তাটি আমি দেবার পরে, এবং যখন আমি বলেছি যে আমি যদি আজকে দায়িত্বে থাকতাম তাহলে আমি পদত্যাগ করতাম, তারপরে মাননীয় উপাচার্য মহোদয় একটা শোকবাণী দিয়েছেন। এবং প্রশাসনে যারা ছিলেন তারা আসলে কেউ দায় এড়াতে পারেন না। কারণ হচ্ছে এই যে কয়েকজন শিক্ষককে হেলমেট মাথায় বেঁধে যে ফুটেজটা আমরা দেখেছি, তারা পুলিশের সঙ্গে এক ধরনের কোঅর্ডিনেশনের দায়িত্ব হয়তো পালন করছিলেন। এটা কোনোভাবেই শিক্ষক সুলভ আচরণ হতে পারে না। আসলে পরিমাণে বাড়তে বাড়তে তো এরকম অধোগতি হয়। তো এইটি ন্যাক্কারজনক, এবং আমি প্রথমেই এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং সেই সঙ্গে আমি আমার ছাত্রের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং বিষয়টা এমন যে গড়াতে গড়াতে আজকে এই যে আল জাজিরার ভাষ্য মোতাবেক 105 জন, সেটা কিন্তু সেখানেই সীমাবদ্ধ নেই। আমরা যেই কায়দায় তথ্য প্রবাহ আপনার সংকুচিত করবার একটা পলিসি পারসুয়েশনের মধ্যে আছি, তা আসলে এটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে, যেটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে কাম্য হতে পারে না। আপনার যেটা রিয়ালিটি সেটা স্বীকার করার মধ্যে কোনো রকমের গ্লানি থাকতে পারে না। বস্তুনিষ্ঠতা যাহাই তাহাই, তা আসলে দেখবার জন্যই তো এই রাষ্ট্রের জন্ম। পাকিস্তানের বলে কত রকমের প্রেস নোট আমরা দেখেছি। তারপর যখনই মার্শাল রুল ছিল আমাদের দেশে, পরোক্ষ প্রত্যক্ষ, তখনও একই কালচার আমরা লক্ষ্য করেছি, যেটা কখনোই আপামর জনসাধারণ মেনে নেয়নি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কিন্তু প্রত্যাশা আকাশচুম্বী। আমরা তাকে গণতন্ত্রের মানুষ কন্যা বলে চিনি, কিন্তু তার তো আসলে এই যে যাদের দ্বারা পরিবৃত হয়ে আছেন, এই যে ঘেটটোপ, সেইটি থেকে বেরিয়ে এসে পালসটা বুঝবার চেষ্টা করাটা জরুরি। কারণ অন্য কারোর সঙ্গে তার তুলনা চলবে না, যেহেতু তিনি জাতির পিতার কন্যা। সেই জন্যেই জাতির পিতা আজকে যদি জীবিত থাকতেন, তার কাছে আমাদের প্রত্যাশা কী থাকতো? ডেফিনেটলি এতগুলো প্রাণ আপনার এইভাবে হেলায় হারাতে হতো না।
এখনও সময় আছে। আমি মনে করি এগো সেট অ্যাসাইড করে একেবারে প্রয়োজনে 180 ডিগ্রি সমারসল্টে গিয়ে পুরো রিয়ালিটিটাকে আত্মস্থ করে যত দ্রুত সম্ভব কার্যকর পদক্ষেপ গ্রহণ করাটা জরুরি। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা বলি, এটা ম্যাক্সিম বা ক্লিশে হিসেবে না রেখে সত্যিকার অর্থে হৃদয়ঙ্গম করাটা দরকার। কোন পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছে যে প্রাইমারি স্কুলের ওই সাবসেক্টরের ছেলেমেয়েরা পর্যন্ত আপনার আলোড়িত। এবং প্রাইমারি স্কুল, ইংলিশ মিডিয়াম, প্রাইভেট ইউনিভার্সিটি, যেসব কলেজকে আমরা কোনো কোনোদিন মাঠে নামতে রকমের দেখিনি, মাধ্যম বাদ নেই, মাদ্রাসা থেকে শুরু করে সবাই এত দ্রুততার সঙ্গে আপনার বিষয়টা ছড়িয়ে গেল। আমি একজন প্রত্যক্ষদর্শীর আপনার বয়ান শুনছিলাম যে এরা এতটাই আপনার সচেতন যে পরবর্তীতে ফুটেজ ধরে তাদের যাতে নিবর্তনের শিকার না করার সুযোগ থাকে সেই জন্য সিসিটিভি ক্যামেরা তারা ভেঙে দিচ্ছেন। তারপর আপনার কেউ মোবাইলে ছবি তুলছেন না, কোনো ভিডিও কেউ যাতে না তুলতে পারে, ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ সেটাও তারা কিন্তু অ্যাভয়েড করছেন। অর্থাৎ কতটা আমরা যেই জেনারেশনটাকে নিয়ে সবসময় বলতাম যে এরা শুধুমাত্র ইন্টারনেট ঘাটাঘাটি নিয়ে ব্যস্ত থাকে আর জগৎ সংসার নিয়ে ভাবে না, তারা তাদের যে স্কিল সেটা কত প্রত্যুৎপন্নমতিত্বের সঙ্গে কাজে লাগাচ্ছে সেটা সবাইকে রীতিমতো ভ্যাবাচাকা খাইয়ে দিয়েছে এবং নাকানি চুবানির একটা অবস্থা তৈরি করে দিয়েছে সবার, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা কর্তব্যরত আছেন তাদের জন্য। মানে কোন দিক ছেড়ে কোন দিক তাকাবেন এরকম একটি অবস্থা। পঙ্গপালের মতো আপনার এই যে পশ্চা সেটি আনপ্রেসিডেন্টেড, কখনোই আসলে কেউ চিন্তাও করেনি। আর চিন্তা করেন জি, এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে আমাদের নিম্নবর্গের মানুষ যারা, তাদের যে অর্থনীতি সেটাকে রীতিমতো ধসিয়ে দেওয়া হয়েছে। আপনার নগদ বলুন বা বিকাশ বলুন, কোনো কিছুই কিন্তু সচল নেই। এমনকি ঢাকার এই আন্তর্জাতিক যে আমাদের শাহজালাল বিমানবন্দর কিংবা চট্টগ্রাম বন্দর সব কিছুই কিন্তু অচল হয়ে বসে আছে। রাস্তাঘাটগুলো যেগুলো আমাদের আর্টারি সেগুলো স্ট্যান্ড স্টিল অবস্থা। আর এই স্বাধীন বাংলাদেশে আপনার জেলখানা ভেঙে 800-র বেশি ইনমেট বেরিয়ে যাবেন, এটা তো চিন্তাও করা যায় না, কখনো আমরা ভাবিনি। বিটিভি আমাদের জাতীয় সম্প্রচার মাধ্যম, সেটির সম্প্রচার বন্ধ হয়ে যাবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশে, এটা কখনো কেউ চিন্তা করেছে? সেখানে পর্যন্ত অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ট্যুরিস্ট পুলিশের একজন এএসআইকে প্রাণ সংহার করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ধরনের কাণ্ড আমরা চিন্তা করতে পারি সভ্য দেশে? কেন এমন হবে? কেন হচ্ছে বলে আপনার মনে হয়? ডেফিনেটলি আমাদের স্যানিটি লোপ পেয়েছে, তা না হলে তো এরকম হতে পারে না। আমরা যদি রিজনিংয়ে বিশ্বাস করতাম এবং আপনার ইগো সেট অ্যাসাইড করতাম তাহলে কিন্তু আজকে এই অবস্থা দাঁড়ায় না। সো আমি আসছি আপনার কাছে। মিস্টার সোহরাব হাসান, অনেকগুলো প্রসঙ্গ আপনারা দুইজন আলোচনা করলেন, বাট স্বাধীনতার পরে কোনো আন্দোলনে, যে আন্দোলনে আওয়ামী লীগ ছিল, নেতৃত্ব দিয়েছে, বা বিএনপি ছিল বা অন্যরা ছিল, 3 দিনে এত মানুষের প্রাণহানির ঘটনা ঘটেনি। আমি জানি না, আপনারা আমার চেয়ে ভালো জানবেন, এত ধরনের রেস্ট্রিকশন আরোপ করতে আমরা দেখিনি। ইভেন এই যে হেলিকপ্টার ইউজ করে যেগুলো হলো, এখানে কতগুলো প্রশ্ন আমি একটু কিছু ন্যারেটিভ আলোচনার মধ্যে কম বেশি এসছে। যেমন কোনো সভ্য দেশ এটা হওয়া উচিত নয়, যেটি প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ বলছেন, কিন্তু কেন হচ্ছে? এই অ্যাঙ্গার কেন মানুষের? কেন কোটা বিরোধী আন্দোলনকে এখন সরকার বলছে যে এটা কোটা বিরোধী আন্দোলন, এর মধ্যে অন্যান্য উপসর্গ, অন্যান্য দাবি দাওয়া ঢুকে পড়ছে? কেন? সেটা যৌক্তিক না অযৌক্তিক? এটাকে রাজনৈতিক আন্দোলন, এর মধ্যে এখন রাজনীতি ঢুকে পড়েছে, সরকার পতনের বিষয় ঢুকে পড়েছে, সেটা যৌক্তিক কি অযৌক্তিক? এর মধ্যে বিএনপি জামাত ঢুকে পড়েছে, বিএনপি জামাত ট্যাগ লাগানো হচ্ছে, যে কোনো কিছু হলে বাংলাদেশে এটা হয়, তো সেটা কতটা যৌক্তিক অযৌক্তিক? এই সব প্রশ্নগুলো একজন মন্ত্রীকে আমরা বলতে শুনি। এবং তার চেয়ে বড় কথা যে পরিস্থিতিটা যে এই জায়গায় এলো, এই যে একটা অগ্নি স্ফুলিঙ্গ তৈরি করা হলো, এর দায় আসলে কার? কোত্থেকে শুরু হলো এই কথাবার্তা? যেমন একজন মন্ত্রী বললেন, আমি টেলিভিশনে সেদিন গভীর রাতে দেখলাম যে সরকারের কাছে এত বুলেট আছে,
প্রতি সেকেন্ডে যদি একটি করে বুলেট তারা খরচ করেন 5 বছরও তাদের বুলেট শেষ হবে না। হোয়াট ডাজ দ্যাট মিন? এটা কোনো পলিটিক্যাল বক্তব্য কি না? আমরা গণমাধ্যম, আপনি গণমাধ্যমের একদম ভেতরকার মানুষ, দীর্ঘকাল ধরে প্রফেসর কলিমুল্লাহর সঙ্গেও গণমাধ্যমের এক ধরনের সম্পর্ক আছে। গণমাধ্যম যে ভাষা, আমি সবার কথা বলছি না, যে ভাষা ব্যবহার করে এগুলো আসলে ইন দ্য লং রান আওয়ামী লীগও যদি কখনো ক্ষমতার বাইরে যায় এবং গেলে যদি তাদের আন্দোলন ফেস করতে পারে, এই যে দুর্বৃত্ত বলা, দুষ্কৃতকারী বলা, নিঃসন্দেহে আমাদের রাষ্ট্রীয় সম্পদ যখন বিনষ্ট হয় সেটা আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতি, জানমালের ক্ষতি, আমাদের প্রত্যেকের জন্য ক্ষতি। কিন্তু আমি বলছি যে এই যে টার্মিনোলজিগুলি একটা মুভমেন্টের সময় ব্যবহার করা, সেটা কতটা যৌক্তিক? এদেরকে ক্ষুব্ধ আন্দোলনকারী, এদেরকে আন্দোলনকারী বা বিক্ষুব্ধ জনতা এভাবেও ব্যবহার করা যায় কিনা? কেননা এই দুষ্কৃতকারী শব্দ, এই দুর্বৃত্ত শব্দ 1971 সালে আমাদের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে পাকিস্তানি শাসক গোষ্ঠী ব্যবহার করেছে। এবং এই যে কোনো দেশেই মুভমেন্টের সময় এগুলো একটা সহজাত একটা প্রবণতা। আই এম নট জাস্টিফাইং অল দিস থিংস, বাট মানুষ যখন ক্ষুব্ধ হয়, আপনার প্রধান দায়িত্ব হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের মানুষের ক্রোধ কমানো, মানুষকে আস্থায় নেওয়া। কিন্তু বিক্ষুব্ধ জনতা এই কাজগুলো যেগুলো গত কয়েকদিন ধরে ঘটেছে, এটা সবসময় হয়েছে। ইতিহাসের পেছনে তাকালে আমরা 71-এর আগে যাই বা পরে যাই, বাংলাদেশে বা অন্যান্য দেশে এগুলো ঘটে। কিন্তু মূল কথা হচ্ছে যে এটা পলিটিক্যালি অ্যাড্রেস করার ইস্যু, সেটা হচ্ছে কি না। এবং আজকে যখন বলা হচ্ছে যে আদালত থেকে একটা সিদ্ধান্ত আসবে, আমরা এর আগে আদালতের উপরে মানে আদালত নিয়ে কিভাবে কথাবার্তা বলেছে আমরা সবাই জানি। এখন দেখা যাচ্ছে যে সিদ্ধান্তটা একটা ইতিবাচক সিদ্ধান্ত হবে, ডেট এগিয়ে আনা হলো, সাধারণ ছুটি ঘোষণা করে তার মধ্যে সিদ্ধান্ত হচ্ছে এবং বলা হচ্ছে যে আদালত থেকে এরকম একটা পারসেপশনই তৈরি করা হয়েছে যে একটা ইতিবাচক সিদ্ধান্ত আসতে যাচ্ছে। তো আমার প্রশ্ন যে আমরা কি জানি সরকারের আইন দপ্তর কি জানবার কথা বা রাজনৈতিক নেতাদের কি জানবার কথা যে আদালত আসলে কি সিদ্ধান্ত দেবে? আমি একটু সব মিলিয়ে অনেকগুলো প্রসঙ্গ তুললাম। ধন্যবাদ। আশা করি যে অনেকগুলো দুজনেই প্রসঙ্গ তুলছেন। প্রথমত হচ্ছে যে আপনি যে আন্দোলনগুলোর কথা বলেছেন, সেটি স্বৈরাচারী এরশাদ আমল বা তার পরে বা তার আগে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনে সহিংসতা হয়েছে, অবরোধ হয়েছে, দেশ অচল হয়েছে। সেটা হচ্ছে ক্ষমতায় যাওয়া বা থাকার এই যে লড়াই। কিন্তু এই যে শিক্ষার্থীরা যে আন্দোলনটি করছেন, সে আন্দোলনটি ছিল একেবারেই অরাজনৈতিক অর্থে, দলীয় অর্থে, রাজনীতির বাইরে কিছুই নয়। অরাজনৈতিক বলে কোনো কিছু নয়, অরাজনৈতিক নয়। কিন্তু শিক্ষার্থীরাই বলতে চেয়েছেন যে আমরা এটি ক্ষমতায় যাওয়ার জন্যে বা সরকারকে ফেলে দেওয়ার জন্যে এই আন্দোলন নয়। এই আন্দোলন তারা একটা ন্যায্য আন্দোলন এবং শান্তিপূর্ণ আন্দোলন। কিভাবে সেটি এই সহিংস রূপ নেয় এবং সেটি মোকাবেলা করতে সরকারের নীতি নির্ধারকরা এত স্ববিরোধিতা, এত অদক্ষতার পরিচয় দিয়েছেন, যে কারণে পরিস্থিতিটা এ জায়গায় চলে আসছে। এবং এদেরকে আপনি আগেই রাজাকারের বাচ্চা বানিয়ে এখন রাজাকারের বাচ্চাদের সঙ্গে আলোচনা করছেন। এখন দেখুন, একটি রাষ্ট্রের যারা পরিচালনার দায়িত্বে থাকেন, সমগ্র জনগণকেই তার আস্থায় নিতে হয়। এবং রাষ্ট্র দুই ধরনের, এক হলো গণতান্ত্রিক রাষ্ট্র বা গণতান্ত্রিক নেতা হলে তিনি দেখবেন যে কেউ অপরাধ করলে, প্রমাণিত হলে তখনই তাকে রাষ্ট্রদ্রোহী বলা, তখনই তাকে এই অপরাধী বলা, সন্ত্রাসী বলা, তখনই প্রমাণ সাপেক্ষে। আর যদি আপনি ধরেই নেন যে আমার পক্ষে নেই সে সন্ত্রাসী, যে আমার পক্ষে নেই সে অপরাধী, সে রাষ্ট্রদ্রোহী, তাহলে এক ধরনের বিচার। আমাদের রাজনৈতিক দলগুলো আরেকটা হচ্ছে যে বিএনপি জামাত কথায় কথায় মানে সরকারের বিরুদ্ধে গেলে বিএনপি জামাত হচ্ছে, তো বিএনপি জামাত যদি নিষিদ্ধ বা সন্ত্রাসী সংগঠন হয় তাহলে তাদেরকে নিষিদ্ধ করাই বেটার। তাদেরকে তারা রাজনীতি করবে। এটাই তো প্রশ্ন যে আওয়ামী লীগের নেতারা বক্তৃতা শুরু করেন বিএনপি দিয়ে, শেষ করেন বিএনপি দিয়ে। জামাতও আছে, জামাত সবসময় থাকে না, কিন্তু বিএনপি সবসময় থাকে। একটি শান্তিপূর্ণ আন্দোলন, এটি যৌক্তিক আন্দোলন, ন্যায্য আন্দোলন, এটি কিন্তু শান্তিপূর্ণভাবে সমাধান হতে পারত। শিক্ষার্থীরা এমন কোনো দাবি করেনি যেটা মেনে নেওয়া যায় না। তার একটা আস্থার সংকট ছিল, সে আস্থার সংকটটা উত্তরণের দায়িত্ব ছিল সরকারের। তারা বলেছে আজকে আপনি আদালত দিয়ে একটি রায় নিয়ে আসলেন, কালকে আরেকটি রায় আসবে, পরশু আরেকটি রায় আসবে, তাহলে নির্বাহী বিভাগের যে সিদ্ধান্ত সেটা কার্যকর হবে কী করে, আমাদের দাবি পূরণ হবে কী করে। এ কারণেই তারা কিন্তু আইন করার কথা বলেছেন, তারা নির্বাহী বিভাগের উপরে ভর করেছেন।
আজকে এই যত কথাবার্তা বললেন যে নির্বাহী বিভাগ কিন্তু বারবার আশ্বস্ত করছে, সরকার মন্ত্রীরা আশ্বস্ত করছে, না তোমাদের দাবি অনুযায়ী ঘটনা ঘটবে, তোমাদের দাবি পূরণ হবে, এই ধরনের আশ্বাস দিচ্ছে তো আদালতের মাধ্যমে। আচ্ছা, এই আশ্বাসটা এবং যদি তারা দেন কিভাবে, আমার না, প্রশ্ন। একটা হচ্ছে দিতে পারেন না, আরেকটা হলো যে এখন তো কোনো জুডিশিয়ারির একটা পার্ট সেটা বাতিল করেছে প্রধানমন্ত্রী সেই বা সরকারের সেই যে 3টি অঙ্গ পরিপত্র, সেটা তো আদালতই বাতিল করেছে। প্রথমত হচ্ছে আদালত বাতিল করেছে, আবার এই সরকারের আমলেই অনেক আদালতের রায় তো অমান্যও হয়েছে। সুতরাং এই যে আমরা যখন বিপদে পড়বো আদালতকে দেখাবো, আবার যখন সুবিধাজনক অবস্থায় থাকবো আদালতকে অগ্রাহ্য করব, মানে এটা সববিরোধী। রাষ্ট্র কিছু নীতি নৈতিকতা, মূল্যবোধ এবং আইনের দ্বারা পরিচালিত হয়। সেখানে কিন্তু একগুঁয়েমির কোনো সুযোগ নেই, সেখানে আত্মম্ভরিতার সুযোগ নেই, সেখানে ব্যক্তির ইচ্ছারও কোনো সুযোগ নেই যে আমি এটা চাইলাম এটি হবে। আইনের মধ্য দিয়ে সেটি করতে হবে। হ্যাঁ, জাতীয় সংসদ যে কোনো আইন পাশ করতে পারে সংখ্যাগরিষ্ঠতার জোরে, কিন্তু আদালত আবার সেটি বলতে পারে যে এই আইনটি ন্যায়সঙ্গত হয়েছে কিনা, সংবিধানসম্মত হয়েছে কিনা বা সংবিধান বিরোধী। আপনি জানেন যে ষোড়শ সংশোধনী নিয়ে কিন্তু এই বিতর্কটা এখন পর্যন্ত আছে। যে বিষয়টি বলছিলেন যে এই যে একজন মন্ত্রীর কথা, হ্যাঁ, আপনি মন্ত্রীর কথা বলবেন, তার মধ্যে আরেকটি প্রসঙ্গ আমি তখন বলতে ভুলে গেছিলাম, যে বলা হচ্ছে যে এই আন্দোলনের মধ্যে এখন শিক্ষার্থীরা কম, কোনো প্রায় অধিকাংশ টেলিভিশন চ্যানেলের মধ্যে শিক্ষার্থীরা কম, এর মধ্যে ছিন্নমূল মানুষ ঢুকে পড়েছে। এর মধ্যে বিএনপি জামাত আছে, ছিন্নমূল বা যারা শিক্ষার্থী নন তারা ঢুকে পড়েছে, এটা একটা ইস্যু। আরেকটা খবর প্রায় অনেকেই প্রচার করছেন যে এটাকে এই সময়তে প্রচুর লুটপাট হয়েছে, যদিও লুটপাটের দৃশ্য কেউ দেখাননি। না, লুটপাট, আপনি মন্ত্রীর কথা বলছেন, লুটপাট হওয়া, সম্পদ ধ্বংস হওয়া অবশ্যই নিন্দনীয়, আমরা কোনোভাবেই কেউ সমর্থন করি না। এটি বন্ধ হওয়া উচিত। এখন এটি সরকারকে বন্ধ করতে চায় না উস্কে দিচ্ছে। আপনি যে একজন মন্ত্রীর কথা বললেন যে তিনি বলেছেন যে বুলেট 5 বছরেও শেষ হবে না। একজন মন্ত্রীর, তিনি কিন্তু শপথ নিয়ে সরকারের দায়িত্ব নিয়েছেন, তিনি সংসদ সদস্য, তিনি কি বলতে পারেন এবং তিনি কি বুলেট দিয়ে দেশ চালাতে চান? তা আমরা তো জানি যে বুট এবং বুলেট দিয়ে সামরিক শাসকরা চালিয়েছেন। এবং আওয়ামী লীগও সেই সংগ্রাম করেছে, নেতৃত্ব দিয়েছে। এই সরকার তো দাবি করে যে তারা গণতান্ত্রিক সরকার, সংসদ আছে। মানে হচ্ছে কি, এটি যদি কোনো কিছু পরোয়া না করা হয়, আইনকেও যদি পরোয়া না করা হয়, ভিন্ন মতকে যদি কী বলে গ্রাহ্যে না নেওয়া হয়, তাহলে যে যাই বলুক সেটাকেই আমি রাষ্ট্রদ্রোহী ভাববো, সেটাকেই আমি দেশদ্রোহী ভাববো, সেটাই আমি গণবিরোধী ভাববো। মানে এটা হচ্ছে একটি, মানে আসলে সমস্যা, একটা বড় সমস্যা যদি হতো, এই সরকার কিন্তু নির্বাচনের মতো একটা সমস্যা তার মতো করে কিন্তু সমাধান করেছে। সেটি ন্যায্য অন্যায্য আমি বিতর্কে যাচ্ছি না, করেছে। এবং যারা একসময় পিলখানা থেকে শুরু তারা এক ধরনের সমস্যা সমাধান করছে, কিন্তু এখানে তো সমস্যাই ছিল না। এইখানে শিক্ষার্থীরা আন্দোলন করেছে যে তারা যে অধিকার পেয়েছিল সেটি আবার ফেরত চেয়েছে, তাই তো? এবং তার মধ্যে আমি বলবো শিক্ষার্থীরা তো উদারতার পরিচয় দিয়েছে। তারা বাতিল হয়ে গেছিল, সেটা বলছে যে আমরা পুরোটা চাই না, অন্তত বাতিল চাই না, সংস্কার চাই। অন্তত তারা অনগ্রসর, জনগণের অনগ্রসর অংশ, নারী, প্রতিবন্ধী, এদের ব্যাপারে তারা এগিয়ে করেছেন। এমনকি তারা কিন্তু এও বলছেন যে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত এটি হতে পারে, যে কোনো কোটা। এমনকি অনগ্রসর, সেক্ষেত্রেও এটিকে অনন্তকাল চলবে, অনন্তকাল চলতে পারে না। আর সরকারের এই মন্ত্রীদের বক্তব্য বিবৃতিতে যেটা কোটা মেধা, এই যে বিতর্ক, এবং মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা, মানে এই বিতর্কটা আনা তো খুবই, আমি মনে করি, অন্যায় হয়েছে। যে কারণে এই যে মুক্তিযুদ্ধ তো একটা পবিত্র, আমাদের জাতির পবিত্র সম্পদ, ঐতিহ্য, সংগ্রাম, কিন্তু তাকে এই বিতর্কের মধ্যে ঠেলে দেওয়া, এবং যেখানে লাখ লাখ শিক্ষার্থী, লাখ লাখ তরুণ এই আন্দোলনের সঙ্গে যুক্ত, তাকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা বা তাকে এভাবে
চিহ্নিত করা আমি মনে করি কোনোভাবেই এই যে এটি স্ফুলিঙ্গ হলো কেন, হলো তো এই কারণে যে তারা মনে করেছে তাদের একটা ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করার জন্যে সরকার বা সরকারের কোনো কোনো মন্ত্রী বা নীতি নির্ধারক তারা এটাকে মানে তাদেরকে অপমান করা হচ্ছে। অপমান করা হচ্ছে এবং তাদের ছাত্র সংগঠনকে উস্কে দিয়েছে, সেটাও একটা আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আপনি যেটা বলছিলেন এর সাথে জামাত শিবির বা ছিন্নমূল মানুষ বা সাধারণ মানুষ, ছিন্নমূল মানুষ এরা এই সরকার কি ছিন্নমূল মানুষ, এই রাষ্ট্রের নাগরিক না ছিন্নমূলরা? তারা এই ছিন্নমূলরাই তো রাষ্ট্র তৈরি রাষ্ট্রকে সজীব রাখে, রাষ্ট্রকে সুশৃঙ্খল রাখে। আপনি ঢাকা শহরে এই যে ছিন্নমূল যাদের বলি তারা যদি না থাকে, এই যে যারা পরিচ্ছন্নতা কর্মী, যারা সাধারণ কর্মী, সুইপার, আপনি দেখেন যে কয়েকদিন আগে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিকে এই যে মিলনপল্লীতে মানে যারা শত শত বছর ধরে এখানে বসবাস করে আসছে তাদের উচ্ছেদ করে দিলেন। মানে এখন রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি এই সরকার, যেটা প্রফেসর কলিমুল্লাহ ইঙ্গিত করছেন যে মানুষের অনেক রকমের ক্ষোভের বঞ্চনার একটা কালমিনেশন হচ্ছে এটা, এবং যে কারণে ছাত্ররা কিন্তু কোটা থেকে তাদের সংগঠনের নাম চেঞ্জ করে বৈষম্য বিরোধী সন্ত্রাসী যেটা শিক্ষার্থী আন্দোলনের নেতারাও বলেছেন যে আমরা এই সন্ত্রাসী ঘটনার সাথে আমরা একমত নই, এর দায় আমরা নেব না, আমরা অগ্নিসংযোগের দায় নেব না, সম্পদ ধ্বংসের দায় নেব না। কিন্তু জনগণের যে ক্ষোভ আছে সেটি কিন্তু সরকারের অনুধাবন করা উচিত। তাদের ভাষা ভঙ্গিতে সেটি আসেনি। এমনকি এই যে আইনমন্ত্রী যে সংলাপের কথা বললেন, এটি একদিন আগে যদি বলতেন, 2 দিন আগে বলতেন, এবং তিনি সংলাপের জন্য আহ্বান জানালেন, তখন তিনি বললেন যে আমরা পিতৃতুল্য, আমাদের কথা শোনো, বিশ্বাস করো। এই পিতৃতুল্য তিনি 2 দিন আগে যে ভাষায় কথা বলেছেন সেটা কি কোনো পিতার বক্তব্য ছিল? সন্তানের প্রতি সেই পিতৃতুল্য আচরণই করা উচিত। এবং হঠাৎ করে পিতা হিসেবে আবির্ভূত হওয়া মানে তো হচ্ছে এটা তো ওই স্টেপ ফাদার টাইপ বা ওই জাতীয় কিছু, আপন পিতা তো নন। এখন কিন্তু পরিস্থিতিটা কোটার মধ্যে আর সীমাবদ্ধ নেই। যেটা হচ্ছে যে এই রাষ্ট্রের উপর যে রাষ্ট্র তো জনগণের সঙ্গে যে সরকারের সম্পর্ক, অর্থাৎ রাষ্ট্র, জনগণ এবং সরকার, তো এর মধ্যে যদি কোনো রকম সাযুজ্য না থাকে, কোনো রকম সামঞ্জস্য না থাকে, এক ধরনের কি বলে, আমরা যদি এটাকে বৈরিতার দিকে নিয়ে যাই, তাহলে কিন্তু এই সমস্যা আরও বাড়বে এবং আরও বেশি ক্ষতির শিকার হতে হবে। সেটি যাতে না হয় সেজন্য সরকারকে যে ব্যবস্থা নিয়েছে সেটাও কার্যকর হচ্ছে না। তাহলে কেন হচ্ছে না? মনে হয় যে সরকারের, আমি প্রফেসর কলিমুল্লাহর কাছে যাচ্ছি, কিন্তু তার আগে আপনার কাছে 2টো ছোট্ট প্রশ্ন রেখে যাচ্ছি। একটা প্রশ্ন হচ্ছে যে আমি গণমাধ্যমের প্রসঙ্গটা তুলেছিলাম, যে আপনি কিভাবে দেখেন যে গণমাধ্যম আসলে গণমাধ্যম হিসেবে তার দায়িত্ব পালন করছে কিনা, এবং তার যে বয়ান সে তৈরি করে, এই বয়ান অনেক সময় মনে হয় যে কোনো কোনো বিশেষ সংস্থার বয়ান, কোনো কোনো প্রতিষ্ঠানের বয়ান, কিংবা সরকারের বয়ান বা কোনো দলের বয়ান, এভাবে একটা গণমাধ্যম আসে। গণমাধ্যম কোনো কিছুকে সাপোর্ট করতে পারে, কিন্তু তার ভাষার তার মধ্যে একটা সীমা থাকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে আন্দোলনকারীদের যে সমন্বয়কদের, তাদের নিয়ে নানা রকমের রিউমার, নানা রকমের প্রশ্ন, সংশয়, সন্দেহ, কাউকে ম্যানেজ করা হচ্ছে কিনা, কাউকে দিয়ে কোনো কিছু বলানো হচ্ছে কিনা, কাউকে গ্রেফতার করা হচ্ছে কিনা, কেউ আবার, কেন আমরা তাদের এক রকমের বিবৃতি দিলাম, আপনার পত্রিকায় ছাপা হয়েছে অন্য সমন্বয়কদের বরাত দিয়ে এক ধরনের বিবৃতি, তার ভাষা, তার পয়েন্টস কমপ্লিটলি ডিফারেন্ট। সো এই 2টো বিষয় আপনার কাছে প্রশ্ন থাকলো প্রফেসর কলিমুল্লাহ, নাজমুল হাসান কলিমুল্লাহ। দেখুন, একটি নোটিফিকেশন আমার কৌতূহল উদ্রেক করেছে। রাস্তায় আন্দোলনকারীরা হাতে লিখে নোটিফিকেশনটা প্রদান করেছে এরকম যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। এটা আমরা ওই রোড সেফটি মুভমেন্টের সময় বাচ্চাদের হাতে দিয়েছি। এটি খুবই তাৎপর্যপূর্ণ এবং ফার রিচিং একটা মেসেজ কিন্তু আমাদের সবাইকে দিচ্ছে। এখন এই কোটা আন্দোলনটা কিন্তু সেখানে আর সীমাবদ্ধ নেই, এটি রাষ্ট্র মেরামতের রাষ্ট্র সংস্কারের, যেভাবে বলি না কেন। এখন ধরুন শব্দ চয়ন প্রয়োগ এগুলো নিয়ে নানান রকমের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু
যে মেসেজটা প্রদান করা হয়েছে সেটি আসলেই গভীরভাবে অনুধাবনের দাবি রাখে। নানান রকমের অধোগতি, এই যে মেধা বনাম কোটা এবং তার সঙ্গে এই আবেদ আলীদের মতো বিষয়গুলো খেয়াল করে দেখেন পরপর একই সময় এসে হাজির হয়েছে পাবলিক ডিসকোর্সে। এখন যারা মেধাবী তারা যদি আপনার প্রশ্ন পেয়ে মেধাবী হয়ে বনে যান, তাহলে এই পুরো বিষয়টাই তো, ফাসাদটাই তো বড় আবার প্রশ্নবোধক চিহ্নের সামনে এসে দাঁড়ায়। এখন একদিন দুদিন না, দীর্ঘদিন ধরে কিন্তু এই র্যাকেট কার্যকর। এখন আমরা জেনেও না জানার ভান করলাম কেন, আর সব কিছু আস্তিনের নিচে লুকিয়ে রাখলাম কেন? আমি তো দীর্ঘদিন ধরে পাবলিক সার্ভিস কমিশনের এই পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকেছি। ডক্টর সাদত হোসাইন, প্রয়াত মন্ত্রিপরিষদ সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি। তিনি ঘেরাওর মধ্যে পড়ে গিয়েছিলেন, তবু কিন্তু মাথা নোয়াননি। তার যেটা বিশ্বাস সেই অনুসারে তিনি কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্যে আগুয়ান হয়েছেন। যিনি বোর্ড চেয়ার করবেন, কে কোন বোর্ড চেয়ার করবেন সেটাও কিন্তু আগে থেকে জানার সুযোগ ছিল না। নর্মালি আপনার ভাইভা বোর্ডে একজন পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞ সদস্য প্রিজাইড ওভার করেন, একজন বিশেষজ্ঞ থাকেন, একজন সিভিল সার্ভিসেরই জ্যেষ্ঠ কর্মকর্তা থাকেন, এবং তিনজনের বোর্ডে আপনার কার বোর্ডে কে যাবেন সেটাও আগে থেকে কেউ বলতে পারছেন না। এরকম এক ধরনের ধোঁয়াশার আশ্রয় পর্যন্ত নেওয়া হয়েছে। এবং মানে এমন রকমের ব্যবস্থা, সেই এই বজ্র আটুনি কেন ফসকা গেরায় পরিণত হলো, সেই বিষয়টাও আসলে সিরিয়াসলি কেচে গণ্ডুস করা দরকার। শুধুমাত্র আপনার যারা করণিক দায়িত্ব পালন করছেন তাদের উপর সমস্ত আপনার বাঘটা বা জোয়ালটা চাপিয়ে দিয়ে আসলে অনেকে হয়তো তৃপ্তির ঢেকুর তুলতে পারেন, কিন্তু পুরো সিস্টেমে কোথায় কোথায় গলদ সেগুলো আমাদের আসলে নিয়ে আসা দরকার ফোরফ্রন্টে। আর মেধা সেটা আপনার মুখস্থ বিদ্যার উপর ভিত্তি করে না সৃজনশীল ভিত্তির উপর দাঁড়িয়ে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের দেখতে হবে। যেই প্রক্রিয়ায় প্রথমে একটা সাধারণ পরীক্ষা নেওয়া হয় ওয়ান ডে, সেটাতে উত্তীর্ণ হলে তারপরে আপনার বিভিন্ন বিষয় ধরে লিখিত পরীক্ষা, তারপর ভাইভা, তারপর মনস্তাত্ত্বিক নানান রকমের মেডিকেল এক্সামিনেশন, এই নানান আপনার স্তর পার হয়ে শেষ অবধি মঞ্জিলে মকসুদে পৌঁছাতে হয়। তো এই লং রান প্রসেসের মধ্য দিয়ে আসার পরেও আপনার যারা জনকীর্তক হিসেবে দায়িত্ব পালন করতে যান, তাদের যে আচরণ মাঝে মাঝে আমরা দেখি, আপনার সেই পিতামহ সম ব্যক্তিকে কান ধরে উঠবোস করানো থেকে শুরু করে নানান রকমের শিষ্টাচার বহির্ভূত যে আচরণ, তো কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। এবং এই যে বিষয়গুলো, সেগুলো পরিবর্তন আনয়ন করতে হলে আমাদের ট্রেনিং কারিকুলামে নজরটা দিতে হবে। শিষ্টাচার যাতে এমনভাবে প্রযুক্ত করা থাকে যে মাইন্ডসেটের মধ্যে আপনার বন্ধু নয় প্রভু, এই যে আইয়ুব খানের প্রভু নয় বন্ধু, সেই যে বিষয়, এই বিষয়গুলো কিন্তু সিরিয়াসলি প্রযুক্ত করাটা দরকার। এবং আপনার ফাউন্ডেশন কোর্স থেকে শুরু করে আপনার এসইডি কোর্স কিংবা আপনার সিনিয়র স্টাফ কোর্স সর্বত্র কিন্তু রিভ্যাম্প করাটা দরকার। ট্রেনিংকে আমরা ধরেই নেই যে এটা একটা নেসেসারি ইভিল, এবং যারা এখানে পদায়িত হন এই প্রতিষ্ঠানগুলোতে, তারা মনে করেন যে এটা একটা ডাম্পিং পোস্ট তাদের জন্যে। এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে। কম্প্রিহেন্সিভ একটা এফর্ট আমাদের নিতে হবে খোল নইচে পাল্টে ফেলতে এই পুরো প্রক্রিয়া। আমি নিজে লোক প্রশাসন বা জনপ্রশাসন শৃঙ্খলার একজন ছাত্র হিসেবে এই কথাগুলো বলছি। জি, মিস্টার সোহরাব হাসান, আপনার কাছে আপনি আমার বলছিলেন প্রশ্ন যে ছিল। গণমাধ্যম যদি জনগণের মাধ্যম না হয়, তাহলে তার সেটা গণমাধ্যম থাকে না। বাংলাদেশের
তারপর বলবো যে অনেক সীমাবদ্ধতা আছে, ভয়ভীতি আছে, আইনি 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 সীমাবদ্ধতা আছে, মানে আইনি বাধা আছে, আইন বহির্ভূত বাধা আছে। এসব অতিক্রম করে বাংলাদেশের স্বাধীনভাবে মুক্ত সাংবাদিকতা করা কঠিন। আপনারা দেখছেন যে যদি 15 বছরে আমরা হিসেব করি কীভাবে আমাদের কী বলে আমাদের সূচক নেমে আসছে, প্রতি বছরই নামছে। আমরা এটা উঠানোর চেষ্টা করছি না। হ্যাঁ, 12-13-তে একটু মানে ঊর্ধ্বমুখী ছিল, তারপর থেকে এই যে নিম্নমুখী যাত্রা। দ্বিতীয় হচ্ছে যে গণমাধ্যমের নীতি নির্ধারক, সেটি একটি বিষয়। নীতি নির্ধারকদের সাথে সরকারের সম্পর্ক, এবং আমরা তো এরশাদ আমলের, সামরিক স্বৈরাচারী আমলের সরকারি পত্রিকা ছিল, সেই সরকারি পত্রিকা কিন্তু ধর্মঘট পালন করেছে সরকারের বিরুদ্ধে। না, কিন্তু এখন কি শুধুমাত্র নীতি নির্ধারক বা মালিকদের কথা বলা যায়? যারা পেশাদার সাংবাদিক আছে তাদেরও তো একটা বড় অংশ, আমাদের একটা বড় অংশ না, এক সময় সাংবাদিক ইউনিয়ন তো শুধু ট্রেড ইউনিয়ন নয়, সাংবাদিক ইউনিয়ন ছিল তার মত, তার ইভেন এই পরিস্থিতি যে তৈরি হলো যে প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে, সেখানেও উস্কানিমূলক পেশাগত অধিকার প্রতিষ্ঠায় কিন্তু একটা বড় লক্ষ্য ছিল। আর আরেকটা ছিল যে পাকিস্তানিদের বিরুদ্ধে, পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হিসেবে আমরা সাংবাদিকতাকে ব্যবহার করেছি। 91-র পর, মানে স্বৈরাচারের পতনের পর কিন্তু বাংলাদেশের সাংবাদিকতার একটা সুবর্ণ সুযোগ এসেছিল, এবং অনেকে আমরা ব্যবহার করেছি। এবং আগে রাজনৈতিক মতাদর্শকে কেন্দ্র করে পত্রিকা বের হতো, বা টিভি, তখন তো বেসরকারি টিভি ছিল না। 91 থেকে কিন্তু সেটা ছিল পেশাদারি সাংবাদিকতার একটা উৎকর্ষ আনার চেষ্টা। এবং সেক্ষেত্রে সামরিক, বেসামরিক, আধা সামরিক সব সরকারের মধ্যে আমলেই ভয়ভীতি শিকার হতে হয়েছে। তবে একটা ছিল যে সবার, যেমন যদি বলি যে সংবাদপত্রদের সম্পাদক পরিষদ বা ইউনিয়ন, তার একটা ঐক্যবদ্ধ চেষ্টা ছিল যে আমাদের সব কিছুর ঊর্ধ্বে সাংবাদিকতাকে সমুন্নত রাখব। কিন্তু এটি রাজনৈতিক কারণেই, এখানেও আওয়ামী লীগ, বিএনপি, যে আমরা গণতান্ত্রিক আমল বলি, তারা দুই ধরনের চেষ্টা করতে, একটা হলো ভয়ের ভীতি দেখিয়ে, আর একটা হলো প্রলোভন দিয়ে। এর বাইরে থাকা খুব কঠিন। তারপর আপনি যে শব্দগুলো বললেন, এই শব্দগুলো কার ভাষা? এই শব্দগুলো সাংবাদিকরা মনে করে যে একটা মব বা একটা বড় সমাবেশে একটা দুর্ঘটনা ঘটলো, ওই সমাবেশের সবাই কি দেশদ্রোহী, সবাই কি সন্ত্রাসী। এখন যেমন এই যে কোটার সংস্কার আন্দোলনেই যে ঘটনাগুলো ঘটলো, যে সহিংসতার ঘটনা ঘটছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বাদই দিলাম, তারা রাষ্ট্রের পক্ষে কাজ করেছে। কিন্তু আমরা তো দেখছি যে সরকারি দলের ছাত্রলীগ, যুবলীগ, তারা একদিকে, কোটা সংস্কার আন্দোলনকারী একদিকে, তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাহলে যদি আমরা সন্ত্রাসী বলি, তাহলে দুই পক্ষকেই বলতে হবে। যদি আমরা দুর্বৃত্ত বলি, তাহলে দুই পক্ষেই সেটি আছে। আর দেখতে হবে যে কে কী কারণে, কেউ আক্রান্ত হয়ে সেটার মোকাবেলার চেষ্টা করছে, না নিজে আক্রমণ করছে। তো এই বিচারবোধ তো সাংবাদিকদের থাকা উচিত, সাংবাদিক না, যে কোনো মানুষের। এখন হচ্ছে কি, আবার সাংবাদিকতার স্বাধীনতা কিন্তু একটা বিচ্ছিন্ন না, তার সাথে নাগরিক অধিকার, তার সাথে মানবাধিকার, তার সাথে গণতন্ত্র চর্চা, তার সাথে রাজনৈতিক শিষ্টাচার, এই সবগুলো মিলেই কিন্তু সাংবাদিকতা এগোতে পারে। আপনি যেসব দেশে দেখছেন সেগুলো, আর সর্বোপরি আইনের শাসন। আমাদের এখানে এই যে ভয়, যে আমি যে সত্য লিখব, সত্য লিখতে যে আমি যদি অন্যায় করি, এমনকি যেসব আইন আছে, আইনের অধীনে আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নেয় তাতে আপত্তি নেই, কিন্তু আইন বহির্ভূত যে ব্যবস্থা নেওয়া হয়, আমি যদি গুম হয়ে যাই, আমি যদি গ্রেপ্তার হয়ে যাই, এবং গ্রেপ্তার হওয়ার মানে গুম হওয়ার 3 দিন পর বলা হবে তাকে পাওয়া গেছে, আবার হয়তো কাউকে পাওয়াও যাবে না। তো সুতরাং এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। প্রথম সাংবাদিকতার জন্য এই ভয়ের সংস্কৃতি দূর করা দরকার। ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা, এবং সেটা সম্মিলিতভাবে হতে হবে। এখন ধরুন আপনার যদি 100 পত্রিকা থাকে, তার মধ্যে যদি 98টি পত্রিকা বা 90টি পত্রিকা এক ধরনের লেখে, পত্রিকা, টেলিভিশন এবং অনলাইন পোর্টাল একসঙ্গে মিলিয়ে বলি আমরা, সেক্ষেত্রে অন্য 10টি পত্রিকার জন্য কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। সুতরাং আর সাংবাদিকতা টিকে থাকতে হবে,
মানব সভ্যতাটা So, আমার মনে হয় আপনার পজিশন থেকে আপনি ক্লিয়ার করেছেন। সেকেন্ড ইস্যু যেটা ছিল যে এই আন্দোলনের যারা সমন্বয়ক বা নেতৃত্বে আছেন তাদেরকে ঘিরে এক ধরনের ধারণা, পারসেপশন, ধোঁয়াশা, টানা হেঁচড়া ব্যবহার করা সুবিধা অনুযায়ী, এবং সেখানেও আবার গণমাধ্যমগুলো একটু ভূমিকা রাখবার চেষ্টা করছে। আসলে বলবো যে সরকার যদি সমস্যাটার সমাধান করতে চায়, অনেক ক্ষতি হয়ে গেছে, আর যদি ক্ষতি না বাড়াতে চায় তাহলে দ্রুত এই ধরনের আন্দোলনকারীদের মধ্যে বিভাজন সৃষ্টি করা, কাউকে তুলে নেওয়া এবং কাউকে জনগণের গণমাধ্যমের সামনে হাজির করা, এই দ্বৈত নীতি পরিহার করে একসঙ্গে বসে খোলাখুলি বলো, এমনকি সরকারের মন্ত্রীদের যে বক্তব্য আছে সেটা গণমাধ্যমে যেতে পারে, আন্দোলনকারীদের বক্তব্য সেটাও গণমাধ্যমে যেতে পারে, খোলা বিতর্ক হতে পারে। তাহলে মানুষ বুঝতে পারবে যে না, এই সরকার আন্তরিক এটা করতে চায়। আমরা তো এখন দৌড়ঝাঁপ দেখছি, এবং সাধারণ ছুটির মধ্যেও কালকে আদালত বসবে, তো এটা তো একদিক থেকে সরকারের সদিচ্ছা। কিন্তু অন্যগুলো এই যে 8 দফার মধ্যে বা 9 দফার মধ্যে যে তাদের যে ভয়, শিক্ষার্থীদের, আন্দোলনকারী শিক্ষার্থীদের, যে তারা যে আবার ক্যাম্পাসে ফিরে নিরাপদ থাকতে পারবে, তাদের মধ্যে যে একাডেমিক হয়রানি করা হবে না, তাদের যে এই হলে নিরাপদে থাকতে পারবে, নিরাপত্তা দেয়া হবে, এই নিশ্চয়তা চায়। এবং সর্বোপরি আজকে তাদেরকে হল ছাড়া করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের বাইরে তারা কবে, মানে এটা তো সরকারকে এই অভয় দিতে হবে যে হ্যাঁ এখন কারফিউ আছে, কারফিউর মধ্যে হবে না, তাহলে 5 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা হবে, 6 দিনের মধ্যে 4 দিনের মধ্যে হল খোলা হবে, এরকম সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে। কিন্তু জল যেখানে গড়িয়েছে, আপনি কি মনে করেন সেই গ্যারান্টি দেওয়ার সম্ভব? বিশেষ করে ছাত্রদের গ্যারান্টি তো মুখের কথাই না। এক হচ্ছে যে এই যে যারা আন্দোলন করছে তাদের মধ্যে বিভাজন তৈরি করা যাবে না। বিভাজন তৈরি করলেই কিন্তু সংশয় সন্দেহ ঢুকে যাবে, এবং তখনই আমরা তো দেখেছি সাংবাদিক ইউনিয়ন বা যে কোনো ইউনিয়নের ক্ষেত্রে এটা সামরিক শাসকরা করেছেন, কিন্তু একটা গণতান্ত্রিক শাসকরা কেন করবে? আর এই আন্দোলনটা সরকারের বিরুদ্ধে ছিল না, এই আন্দোলনটা সরকার উৎখাতের ছিল না, এই আন্দোলনটা ছিল তাদের একটা ন্যায্য অধিকার ছিল, সেই অধিকারটা আদালতের মাধ্যমেই হোক বা যে কোনো মাধ্যমে অধিকারটা খর্ব হয়েছে, তারা বলছে যে এই অধিকারটা তারা ফেরত চায়। সহজ বিষয়, মানে আর যে কোনো সমস্যার যদি আলোচনা করলে কিন্তু অনেক সন্দেহ সংশয় দূর হয়, কিন্তু সরকার আলোচনাই করতে চাইলেন না। সরকার তাদের মধ্যে এমন বৈরী ভাবলেন যে এরা হচ্ছে, এবং একদিন তো একসময় পরবর্তীকালে যদিও প্রধানমন্ত্রী সবাই বলতে চেয়েছেন যে যারা শিক্ষার্থী, যারা কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে আছে তারাই সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি, অন্যেরা করেছে। তাহলে সরকার যদি এটি বুঝতেন যে অন্যেরা করেছেন, তাহলে অন্যেরা করার আগেই তো সমস্যাটার সমাধান করা উচিত ছিল, তাহলে তো আর কেউ করার সুযোগটা পেত না। প্রফেসর নাজমুল হাসান কলিম, দেখুন আমি একটু যে আপনাদের দুজনের কাছ থেকে এখন একটু সামনের দিকে কি দেখেন, আসলে পরিণতি কি, কোথায় যাচ্ছে আমরা সেটা একটু বুঝতে চাই। দেখুন এখন পর্যন্ত যা কিছু মেজার নেওয়া হয়েছে, আমি বলবো ইটস টু লিটল টু লেট। আরও এই স্থথ গতি পরিহার করে দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করাটা জরুরি। ইনক্লুসিভ অ্যাটিটিউড নিয়ে অগ্রসর হওয়াটা দরকার। বিভাজন, তারপর প্রলোভন, নানান রকমের ক্যারট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ, যে সনাতন যে কায়দাগুলো, এগুলো পরিহার করাটা যদি না হয় তাহলে যে ক্ষতিটা হয়েছে এই জায়গাটায় মেরামত করা সম্ভবপর হবে না, এবং তার ফলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। আমি কিন্তু সরকার আসবে যাবে এটা নিয়ে একেবারেই ভাবিত নই। আমার চিন্তা রাষ্ট্রের ভবিষ্যৎ, রাষ্ট্রের স্বাস্থ্য এবং রাষ্ট্রের সুরক্ষা। সেই জায়গাটাতে যদি আমরা সকল পক্ষ মনোযোগী না হই, তাহলে এই কষ্টার্জিত রাষ্ট্রটি সেটি কিন্তু বিপন্ন একটি অবস্থায় নিপতিত হবে, যেটা কখনোই কাম্য হতে পারে না। আমরা বক্তৃতা শেষে স্লোগান দিই বাংলাদেশ চিরজীবী হোক, এই যে চিরজীবী ভাবটি ফর ইটার্নিটি, সেটি কম্প্রোমাইজড হয়ে যেতে পারে না। কিন্তু কার্যকর পদক্ষেপের কথা বলছেন আপনি, ইনক্লুসিভিটির কথা বলছেন, মানে কোন অর্থে, মানে সেটা সলিউশন যে অর্থে বলছি যে আপনার ফর এক্সাম্পল যদি আমরা ধরে নিই যে আজকে আদালত রায় দিচ্ছে যে
বহাল থাকবে, মানে সরকারের আগেকার পরিপত্র কোটা প্রথা বাতিল। আপনার কি মনে হচ্ছে যে এর পরিসমাপ্তি এখানে এই আজকের দিনেই ঘটছে কি না, সমস্ত পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে কি না, নাকি আপনি অন্য কিছু মেন করতে চাইছেন? খালি শুধুমাত্র একটি পদক্ষেপের মধ্য দিয়ে বা আদালতের রায়ের মধ্য দিয়েই যে পুরো যেই আপনার রিপল তৈরি হয়েছে সেটা বিলীন হয়ে যাবে, এটা আমি মনে করি না। পানি অনেক দূর গড়িয়ে গেছে। সোল সার্চিংটা দরকার, লেসন্স লার্নড হিসেবে যদি আমরা গ্রহণ করি এবং দ্রুততম সময়ের মধ্যে আমরা যে ড্রাকোনিয়ান মেজারগুলো নিয়েছি, যে ইন্টারনেট, এটা যদি খুলে না দিই তাহলে এই বিমানবন্দর বলুন, সমুদ্র বন্দর বলুন বা নিম্নবর্গের মানুষের যে অর্থনীতি বলুন, কোনোটাই কিন্তু রেস্টোর করা যাবে না, অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। এবং গোটা বাইরের দুনিয়ায় কিন্তু বাংলাদেশ সম্পর্কে একটা ভিন্ন বার্তা যাচ্ছে, মানে যে বাংলাদেশ মনে হবে এটা বোধহয় রবার্ট মুগাবের দেশ, ফারিয়া স্টেট। এই ইমপ্রেশন আমরা কেন দেব? আর এত কষ্ট করে এত স্বপ্ন দেখিয়ে আমরা মেট্রো রেলের মতো যেই সংযোজন ঘটালাম সেটি ভস্মীভূত হতে দেখে কারো ভালো লাগবে? কারোই তো ভালো লাগবার কথা নয়। আর যে বিষয়টি দরকার সেটি হচ্ছে আপনার ভ্যালু অ্যাডিশন, ভ্যালুর নিগেশন তো আমরা চাই না। এবং আপনার মধ্যযুগীয় কায়দায় এই যে টিট করবার যে চেষ্টাটা, এই 21st সেঞ্চুরিতে এটা মাথায় আসবে কেন? আপনার ঠেঙ্গিয়ে দেওয়া, তারপরে আপনার দমন, পীড়ন, নিবর্তন, এটি তো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে কেউ প্রত্যাশা করে না। আপনি ক্লিশে হিসেবে যদি শুধুমাত্র ব্যবহার করেন গণতন্ত্রের কথা, তারপর আপনার ইমানসিপেশনের কথা, সেটা তো শুধুমাত্র লিপ সার্ভিসে থেকে যাবে। এটা তো বাস্তবে কার্যকর করে দেখাতে হবে যে উই মেন ইট। আমরা একটা সময় ছিল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে শুনেছি যে আমরা বুলেট নয় ব্যালট চাই। এই যে সেটা উল্টো হয়ে যাবে কেন? সেটা তো কোনো কশ্চিনকালে তার সারা জীবনের অর্জন নিগেটেড হয়ে যায়, সেটা তো অ্যাকসেপ্টেবল নয়। তো আমরা জীবদ্দশায় সেটা দেখতে চাই না। আমরা তো তাকে ভালোবাসি, পছন্দ করি, আমরা সবাই তাকে আমাদের মাথার তাজ মনে করি। সেই জায়গায় কালিমা কেন যুক্ত হবে? কিছু অর্বাচীন লোকজনের যারা আশপাশে আছেন তাদের এই মুখ্যতার কারণে। মিস্টার সোহরাব হাসান, আপনি সামনে কি দেখেন এবং সেই সঙ্গে ক্লোজিং? না, বিষয়টা হচ্ছে যে অধ্যাপক কলিমুল্লাহ যে কথাটি বললেন যে রাষ্ট্রের সংস্কার বা মেরামতের একটা কথা বলছেন, রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্কটা নবায়ন করা উচিত। মধ্যযুগীয় কায়দায়, এই সনাতনী কায়দায় যে সম্পর্ক এতদিন চলে আসছে পূর্বপর সব সরকারে আমলে, সামরিক, বেসামরিক, আধা সামরিক, এটি চলতে দেওয়া উচিত নয়। তাহলে রাষ্ট্র আরও ভঙ্গুর হবে এবং রাষ্ট্রের সমৃদ্ধি বলি, উন্নতি বলি, তার সুফল এই বেনজির মতিউররা পাবেন, আবেদারিরা পাবেন। সুতরাং এটি যাতে না হয়, এই যে কোটা আন্দোলনের যে সাধারণ মানুষের যে অংশগ্রহণ বা তাদের যে ক্ষোভ, তার পিছনে কিন্তু শুধু কোটা নয়, এই যে ভয়াবহ মহা দুর্নীতিগুলো এবং সরকার যে ব্যবস্থা নিয়েছে এটি মানুষ মনে করে না যথেষ্ট। কারণ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তারা কোথায় এটা জানে না। একজনকে ধরে অন্তত বিচার তো পরে হবে, আগে অন্তত দেখান যে তাকে গ্রেপ্তার করে আপনি আদালত মানে কারাগারে পাঠিয়েছেন, তাহলে তো মানুষের মধ্যে আসতে হতো যে দুর্নীতি করে কেউ পার পাবে না, যত বড় শক্তি ক্ষমতাধর ব্যক্তি হোক। আর আমি মনে করি যে একটা নতুন বন্দোবস্ত হওয়া উচিত, রাজনীতির একটি নতুন পরিভাষা তৈরি হওয়া উচিত, যেখানে এই যে কোনো বিষয়ে যে শত্রু, যে আমার সঙ্গে নেই সে আমার শত্রু, রাষ্ট্রের শত্রু। আমার মনে হয় যে এই অবস্থান থেকে, যেটি আফগানিস্তান যুদ্ধের সময় বুশের ক্ষেত্রে বলা হয়েছিল, তা আমার মনে হয় যে স্বাধীন দেশ, এখানে স্বাধীনতা বিরোধী কে? প্রথমেই করতে হবে, স্বাধীনতা বিরোধী হলে তার বিরুদ্ধে অবশ্যই মামলা করতে হবে, তার বিচার হতে হবে। আর যদি স্বাধীনতা বিরোধী প্রমাণ না করতে পারেন,
আপনি তো শুধু রাজনৈতিক বক্তৃতা দিয়ে যাবেন। মানুষ তো এখন এক সপ্তাহ আগে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ এ সম্পর্কে সরকারের যে ভাষাভঙ্গি এবং আজকে মানুষ তো বিশ্বাস করবে না। সুতরাং মানুষটা আস্থায় আনতে হবে নাগরিকদের, মানুষকে। এবং সেই মানুষ যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয় যে সে রাষ্ট্রদ্রোহী, যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয় সে সন্ত্রাসী, ততক্ষণ পর্যন্ত আপনাকে তাকে নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। এমনকি সন্ত্রাসী প্রমাণিত হলেও তাকে আইনের মাধ্যমে তার বিচার করতে হবে। আরেকটা বোধহয় সরকার এবং রাষ্ট্রের ধারণাকেও আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, যে সরকারের বিরোধিতা করা মানেই রাষ্ট্রের বিরোধিতা করে না, রাষ্ট্রদ্রোহী না। এমনকি সরকারের পতনও যদি কেউ গণতান্ত্রিক সমাজে চায়, এমনকি সরকার ষড়যন্ত্রের মাধ্যমে সরকার উৎখাতের প্রক্রিয়া একটা, আরে ষড়যন্ত্র তত্ত্ব থেকে বেরিয়ে আসে আমি বলছি। আর হচ্ছে যে কেউ যদি গণতান্ত্রিক উপায়ে সরকারের পতন দাবি করে, আন্দোলন করে, সেটা তো একটা গণতান্ত্রিক সমাজে খুবই স্বাভাবিক বিষয়। সেটাই তো এমনকি শুধু সরকার না, রাষ্ট্রের নেতৃত্ব সমালোচনা করতে পারে। অবশ্যই আমরা যে রাষ্ট্রের 4 মূলনীতি ছিল, সেখানে আপনি রাষ্ট্রধর্ম প্রস্তাবন করছেন। একই সঙ্গে বলছেন যে ইসলাম রাষ্ট্রধর্মে মানে মুসলমান মানে এই রাষ্ট্রে সংখ্যাগুরু সম্প্রদায়ের জন্য বিশেষ সুবিধা থাকবে, আবার বলবেন যে সমানাধিকার। এটা তো হয় না। তাহলে যে কোনো নাগরিক তো এটা বলতে পারে। আর রাষ্ট্রের মালিককে, রাষ্ট্রের মালিক হচ্ছে সংবিধানের 7 অনুচ্ছেদে যেটা বলছে, রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। কিন্তু জনগণের সেই মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে। এবং সেক্ষেত্রেও বোধহয় নতুন করে ভাবা দরকার, যেভাবে আমরা গণতন্ত্রের আরেকটি বিষয় আমরা আলোচনা করিনি, বাট একটু দর্শকদেরও স্মরণ করে দেওয়ার জন্য, আপনাদের যে পার্বত্য অঞ্চলেও কিন্তু এক ধরনের উত্তেজনা চলছে এবং তারা সোমবারে পার্বত্য জেলাগুলোতে হরতালের ডাক দেওয়া হয়েছে। মানে সবটা মিলিয়ে কিন্তু সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সরকার যদি এখনই সজাগ না হয়, এখনই ব্যবস্থা না নেওয়া হয়, এবং ব্যবস্থাটা কিন্তু শুধু প্রশাসনিক নয়, ব্যবস্থাটা হচ্ছে বুলেটের ব্যবস্থা নয়, জনগণকে সঙ্গে নিয়ে এবং রাজনৈতিক একটা বন্দোবস্তের দিকে যেতে হবে। ধন্যবাদ। প্রফেসর কলিমুল্লাহ, ক্লোজিং রিমার্কস। যেটি আমি বলবো যে সময় একদম ফুরিয়ে যায়নি, এখনো সময় আছে। প্রয়োজনে 180 ডিগ্রি সমারসল্টে গিয়ে হলেও সকল সমস্যার আশু সমাধান জরুরি। এবং যারা মৃত্যুবরণ করেছেন, যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়াটা অত্যাবশ্যক। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে। আমি নিশ্চিত যে আপনারা দেখতে পারবেন না, দেখবার সুযোগও নাই, এবং ইউটিউবেও দেখবার সুযোগ নেই। কিন্তু ভবিষ্যতে যদি কখনো ইন্টারনেট ফিরে আসবে কোনো না কোনো সময়, এবং তখন হয়তো আমরা যদি আপলোড করতে পারি, আপনারা নিশ্চয়ই দেখবেন। বাট কোনো কিছু নিশ্চিত করে বলবার এখন সুযোগ নেই। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং মিস্টার সোহরাব হাসান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্যে। দর্শক, আমি কালকে বিকেলে একটি টেলিভিশন চ্যানেল দেখছিলাম, এবং সেখানে একজন সবসময় চেতনার কথা বলেন একজন ব্যক্তি, পেশা বললে সবাই বুঝে ফেলবেন, সেই জন্য আমি বলছি না। তিনি বলছিলেন যে দিনটা তার অনেক আনন্দের এই কারণে যে সেনাবাহিনী রাস্তায় নেমেছে। কিন্তু এই ব্যক্তিবর্গ অনেক সময় আবার সেনাবাহিনীর নানা কারণে সমালোচনা করেছেন। তারা 71-এ সেনাবাহিনী যুদ্ধ করেছে, নেতৃত্ব দিয়েছে, তারপরে আবার এখন নেমে এসছে। আবার অনেক সময় সেনাবাহিনীকে তারা পৃষ্ঠ তুলেছে। কিন্তু আমি মনে করি যে কোনো পরিস্থিতির দিনটা কারোই আনন্দের ছিল না। এমনকি স্বয়ং প্রধানমন্ত্রীরও যে আনন্দের দিন, সেটাও মনে করবার কোনো কারণ নেই। এবং সেই শোক আমরা তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন তখনও লক্ষ্য করেছি যে তিনি কতটা বেদনা ভারাক্রান্ত। মূল কথা হচ্ছে যে জীবনগুলো গেল, সেই জীবনগুলো গেল আসলে খামখেয়ালির কারণে, কতিপয় অর্বাচীনের কথাবার্তার কারণে এবং অর্বাচীন সিদ্ধান্তের কারণে, বা আমার অতিথিদের ভাষায় সময়ক্ষেপণের কারণে। যাদের জীবন গেছে তাদের জীবন আসবে না, এবং ক্ষতি যা হবার তাদের স্বজনদের হয়েছে, পরিবারের হয়েছে। আমরা তাদের প্রতি আমাদের সমবেদনা জানাই, বিদেহী আত্মার শান্তি কামনা করি। রাষ্ট্র তাদের দায়িত্ব কতখানি নেবে না দাবিগুলো আছে সেটি নিশ্চিত করে বলা যায় না, এবং অর্থমূল্য দিয়ে আসলে এই সমস্যার সমাধান হয় না, বা যে ক্ষতি হয়েছে তার কোনো ক্ষতিপূরণ হয় না। মোটা দাগে সমস্যাগুলো কি ওনারা বলেছেন, যেটা হচ্ছে যে
রাষ্ট্র বিশেষ করে সরকারের কর্তা ব্যক্তিদের মধ্যে সংবেদনশীলতা থাকতে হবে। যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার মধ্যে এক ধরনের সংবেদনশীলতা থাকতে হবে। রাষ্ট্র এখন আর সংবেদনশীল নয়, এটা মোটামুটিভাবে স্পষ্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্ধৃত বলেছেন যে তিনি বুলেট নয় ব্যালটের পক্ষে, এবং এই কথা উদ্ধৃত করবার মধ্যে আসলে অনেক বার্তা আছে। এই সংগ্রাম আন্দোলন যা কিছু দেখছি তার মধ্যেও অনেক কিছু আছে এবং এই কথার মধ্যে অনেক বার্তা আছে। সেই জায়গাটায় আসলে নিতে হবে। ব্যালট মানে হচ্ছে মানুষের অধিকার, সেই অধিকারকে নিশ্চিত করতে হবে এবং সেই অধিকার অনেক রকমের অধিকার, ভাতের অধিকার, ভোটের অধিকার, মানবাধিকার, শ্রম অধিকার, যত অধিকার বলি না কেন সবগুলো অধিকার নিশ্চিত করতে হবে এবং সেখানে বৈষম্যহীন সমাজ, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার কথা ওনারা বলছেন। একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি নিয়ে অনেকেই অনেকদিন ধরে বলবার চেষ্টা করছেন। এর বাইরে আসলে কোনো সমাধান নেই এবং রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের যে সম্পর্ক, সেই সব সম্পর্কের নবায়ন করতে হবে। বাংলাদেশের স্বাধীন দেশে 53 বছর পরেও কেউ বুলেটের ভাষায় কথা বলবেন, এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। এবং অবশ্যই আমরা আশা করি যে আমাদের সশস্ত্র বাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী এবং আমরা বিশ্বাসও করি এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যদিও তাদের সরকারের বা রাজনৈতিক নেতৃত্বের আদেশ শুনতে হয়, কিন্তু নিরীহ শান্তিপ্রিয় জনগণের বিরুদ্ধে তারা বন্দুকের নল তাক করবেন না বা কোনো মায়ের বুক যেন খালি না হয়। যদি কেউ দুর্বৃত্ত চিহ্নিত হয় তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা, শাস্তি দেয়া হোক, আমার অতিথিদের দাবি। তবে কোনো গণতান্ত্রিক সংগ্রাম বা আন্দোলন সেটা একটা স্বাধীন দেশে এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী অন্যায্য কোনো বিষয় নেই, সেটাও যেন আমাদের নেতৃত্ব মনে রাখেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।